প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে খুলনার কয়রার নিকটে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ছড়িয়ে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে পড়বে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় কয়েক জায়গায় ভেঙে গেছে বাঁধ, লোকালয়ে ঠুকেছে পানি। পটুয়াখালীর সাতক্ষীরায় ও ভোলায় প্রাণ গেছে 3 জনের। এরই মধ্যে জোয়ার পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনও, পানিতে তলিয়েছে করমজল সহ বনের উঁচু এলাকা। কয়রায় চেষ্টা চলছে বেড়িবাঁধ জোড়া দেয়ার। বরগুনা ভোলা সহ কয়েক স্থানে বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাবো। বিভিন্ন স্থান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী MK রানা। রানা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন? ঘূর্ণিঝড় তো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, উপকূল অতিক্রমেরও সময় চলছে, কি অবস্থা? হ্যাঁ মামুন, ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে কিন্তু আসলে উপকূলীয় জেলা পটুয়াখালী কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কিন্তু প্রশাসন। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার একটি গ্রামে। আসলে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আসলে ঝড় কিন্তু থেমে গিয়ে আসলে দমকা হাওয়া ও বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। আসলে বৃষ্টিপাত কিন্তু চলছে, হয়তো ঝড় না থাকলেও কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের খবর আসছে যে আসলে কোথাও ভেড়িবাঁধ ভেঙেছে, কোথাও ভেড়িবাঁধ ভেঙে কিন্তু আসলে বিস্তীর্ণ কৃষিভূমি, যেটা কৃষি ক্ষেত বা কৃষি খামার কিন্তু আসলে তলিয়ে গেছে। এছাড়া মাছের খামার, মাছের ঘের, এই ধরনের কিন্তু আসলে ক্ষতির পরিমাণটা যতই সময় এগিয়ে যাচ্ছে ক্ষতির পরিমাণটা ততই বৃদ্ধি পাচ্ছে। পর্তুগালতে এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটলেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি যে আরও কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা। আসলে প্রশাসনের তরফ থেকে কিন্তু এই ঝড় থেমে যাওয়ার আসলে পরবর্তী সময় তারা নিরূপণ করবেন আসলে ক্ষয়ক্ষতি কী পরিমাণ জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে সকালেই। আসলে তিনি আমাকে জানিয়েছেন যে তারা এখনও বৃষ্টিপাত চলমান থাকায়, যে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত চলমান থাকায় তারা এখনও নিরূপণ করতে সমর্থ হচ্ছে না। কারণ গতকাল থেকেই কিন্তু আসলে বিদ্যুৎ না থাকায় কিন্তু আসলে মোবাইলে সংযোগ করাও কিন্তু একটা দুর্বিষহ হয়ে পড়েছে। কারণ মোবাইল নেটওয়ার্ক না থাকায় কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফলে কিন্তু কী পরিমাণ ক্ষয়ক্ষতি জানাটাও কিন্তু সম্ভব হচ্ছে না। এছাড়া আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, গতকাল রাতে যারা আসলে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার এবং তাদের যে গবাদি পশু, সেই গবাদি পশুর খাবারও কিন্তু প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু শিশুদের জন্য শিশু খাবার এবং যারা গরুর খামার আছে, আসলে তারাই সবথেকে জেলায় কিন্তু সবথেকে বেশি সমস্যা হচ্ছে। কারণ তাদের খামারের যে গরু, সেই গরু নিয়ে কিন্তু আসলে সাইক্লোন শেল্টারে আসা কিন্তু অনেকাংশে সম্ভব হচ্ছে না। ফলে কিন্তু তারা বিদ্যুৎ না থাকায় কিন্তু তারা আসলে বিপাকে সবথেকে বেশি বিপাকে পড়েছেন এবং তাদের গোখাদ্যের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটও তারা মোকাবেলার চেষ্টা করে যাচ্ছেন। যে তৃণভোজী যে ঘাস, সে মাঠ থেকে কিন্তু ঘাস উত্তোলন, কারণ মাঠ কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে, কারণ বিস্তীর্ণ এলাকা। আর আরেকটা বিষয়, পটুয়াখালীতে কিন্তু আসলে কলাপাড়া যে নীলগঞ্জ ইউনিয়ন, সেই নীলগঞ্জ ইউনিয়নের কৃষিতে কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছে। আসলে সেই কৃষি এলাকা আসলে পানির নিচে কিন্তু এখন অবস্থান করছে, যার ফলে কিন্তু সামনে সে সবজির দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় থামার পরবর্তীতে। এছাড়া চরাঞ্চল পটুয়াখালীর যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো আছে, বিভিন্ন জায়গায় কিন্তু ভেড়িবাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করে কিন্তু প্লাবিত হয়েছে পটুয়াখালীর বেশ কয়েকটি গ্রাম। এই গ্রামগুলোতে পানি প্রবেশের ফলে কিন্তু আসলে যে ভেড়িবাঁধের বাইরে যারা রাতে অবস্থান করছে এবং তাদের বাড়িঘর কিন্তু বিচ্ছিন্ন হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু গাছপালা পড়ে কিন্তু আসলে বাড়িঘর বিধ্বস্ত হওয়ার কয়েকটি খবর পাওয়া গেছে। এখন সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় আসলে সম্পূর্ণ নেওয়া যাচ্ছে না, খোঁজখবর নেওয়া যাচ্ছে না। মামুন। রানা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পটুয়াখালী থেকে এবার যেতে চাই খুলনার কয়রায়। যুক্ত হয়েছেন সহকর্মী মামুন রেজা। মামুন, ঘূর্ণিঝড়ের কি প্রভাব এখন দেখছেন সেটা একটু জানতে চাই আপনার কাছে। আর একটা বিষয় জানতে চাই যে জলোচ্ছ্বাসের কিংবা জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাঁধগুলো ভেঙে গেছে। এই ভাঙা বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে এই পরিস্থিতিতে? আতিক, খুলনার কয়রা উপজেলায় সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে থেমে থেমে, আর সেই সঙ্গে প্রচণ্ড বাতাস বইছে, ঝড়ো বাতাস। আর নদী উত্তাল রয়েছে, নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আর খুলনার কয়রা উপজেলার 10 হালিয়া এলাকায় এবং আরও 2টি স্থানে গতকাল রাতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে।
এছাড়া আরও বেশ কিছু স্থানে সারাদিন ধরে জোয়ারের পানির চাপ, বাতাস এবং বৃষ্টির কারণে বেড়িবাঁধের নদীর দিকটায় ধসে গেছে, ক্ষয়ে গেছে। এছাড়া বেড়িবাঁধ শুরু হয়ে যাওয়ায় অনেক জায়গা থেকে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে, সেই পানি এখনো বের হতে পারেনি। আর নদীতে এখন ভাটা চলছে, যে কারণে পানির উচ্চতা কিছুটা কম রয়েছে। দুপুর 12টা থেকে আবার জোয়ার শুরু হবে। এখন ঝড়ো বাতাস রয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এবং স্থানীয় লোকজনও তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে ঘূর্ণিঝড়ের সময় সাধারণত জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 3-4 ফুট থেকে 8-10 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। যেহেতু বেড়িবাঁধ দুর্বল হয়ে গেছে, সে কারণে আজ দুপুরের জোয়ারের সময় যদি স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হয় এবং নদীতে বাতাস থাকে, তাহলে অনেক জায়গাতেই বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। সেক্ষেত্রে ঘরবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের এগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর ঘূর্ণিঝড়ে খুলনা শহরেও কিছু জায়গাতে গাছপালা, বিলবোর্ড এগুলো ভেঙে পড়েছে। কয়রা উপজেলায় গতকাল সকাল থেকেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলের নেটওয়ার্কও বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ নির্ভর কাজকর্ম সবই বন্ধের উপক্রম। আর ঘূর্ণিঝড়ের প্রচণ্ড বাতাসের কারণে গতকাল রাতে সাধারণ মানুষ তারা নির্ঘুম কাটিয়েছেন। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাননি, তাদের মালামাল কিংবা আসবাবপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র বা অন্যান্য মালামাল রেখে তারা আশ্রয় কেন্দ্রে যাননি। তবে কয়রা, দাকব সহ 5টি উপজেলার প্রায় 86,000 মানুষ তারা আশ্রয় কেন্দ্রে গতকাল রাতে ছিল। সেখানে তাদের চিড়া, মুড়ি, গুড়, কিছু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়। রাতে কিছু কিছু সাইক্লোন শেল্টারে সেখানে রান্না করা খাবারও দেওয়া হয় এবং আলোর ব্যবস্থা করা হয়। তবে বিপরীত চিত্র ছিল, কিছু কিছু সাইক্লোন শেল্টারে সেখানে তারা পর্যাপ্ত খাবার পায়নি, সেই সঙ্গে আলোর ব্যবস্থা ছিল না। নিজেদের উদ্যোগে টর্চ লাইট কিংবা মোমবাতি দিয়ে আলোর ব্যবস্থা করতে হয়েছিল। আর প্রায় 2000-এর মতো গবাদি পশু সাইক্লোন শেল্টারগুলোতে রাখা আছে। এছাড়া 80টি মেডিকেল টিম তারা প্রস্তুত রয়েছে এই ঘূর্ণিঝড় পরবর্তী চিকিৎসা কার্যক্রমের জন্য। আর আমরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মোবাইলে অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এছাড়া বিদ্যুৎ না থাকার কারণে অনেকে মোবাইল বন্ধ হয়ে গেছে, যে কারণে তারা সব ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারেনি। এছাড়া প্রচণ্ড বাতাস এবং থেমে থেমে ভারী বৃষ্টির কারণে সরেজমিনে গিয়ে তারা ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি। কোনো ঘরবাড়ি ধসে গেছে কিনা সে তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান কিংবা যারা ইউপি চেয়ারম্যান রয়েছেন, তারাও এই তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি। তারা বলছেন যে তারা তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করছেন। আর কয়রার বাসিন্দারা অনেকেই বলেছেন যে গত কয়েক বছর ধরে প্রায় প্রতি বছরই মে মাস এবং অক্টোবর-নভেম্বর মাসের দিকে তারা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হন এবং এই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে। স্বাভাবিক ঘূর্ণিঝড় পরবর্তী যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই তারা আরেকটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন, যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অনেকে তাদের পেশা হারান, পেশা পরিবর্তন করতে বাধ্য হন। আতিক। জি, মামুন রেজা, আপনাকে ধন্যবাদ। আমরা খুলনা থেকে এবার যেতে চাই পটুয়াখালীর কুয়াকাটায়। যুক্ত আছেন সহকর্মী আশিক এম প্রিন্স। প্রিন্স, ঘূর্ণিঝড় রিমাল কিছুটা দুর্বল হয়েছে, এর প্রভাব এখন কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন দেখছেন? মামুন, ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, সে প্রভাবটি এখনও রয়েছে। ভোরের দিকে অর্থাৎ 6টা-7টার দিকে এই পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে ঝোড়ো বাতাস বয়ে গেছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তবে এখনকার পরিস্থিতি যদি বলি, এখনও কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।
আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বশেষ যে বুলেটিনের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল কিছুটা দুর্বল হয়েছে এবং দুর্বল হয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে অথবা ঘণ্টাখানেকের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং ঘূর্ণিঝড় রিমাল যেটি আছে সেটি এখন খুলনার কয়রা যে এলাকা আছে ওখানে অবস্থান করছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। আপনি যে ক্ষয়ক্ষতির কথা বলছেন এখন পর্যন্ত অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল যে মূল যে কেন্দ্র সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করার পর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পটুয়াখালী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলাগুলোর যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে যখন গতকাল রাত 9টার দিকে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করে তখন সাগরে জোয়ার ছিল, দমকা বাতাস ছিল, বৃষ্টি ছিল, ফলে এই তিনটি কারণেই মূলত প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়েছে। সেই জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করেছে। আরেকটি বিষয় যে পটুয়াখালী জেলার 22 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে, ফলে সেই সব বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সেই কারণে মূলত নিম্নাঞ্চল এলাকাতে যেসব বসতবাড়ি রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ পানিবন্দী অবস্থাতে রয়েছে। এছাড়া গবাদি পশু বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর আমরা এখনো পাইনি। তবে বেশ এই পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং একই সঙ্গে গাছপালা উপড়ে গেছে, সেই খবর আমরা পেয়েছি। হয়তোবা আপনি এই চিত্র দেখতেও পাচ্ছেন। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এবং এই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখনও রয়েছে, হয়তোবা আরও কিছুক্ষণ থাকবে এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে শুধুমাত্র যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা এগুলোই নয়, পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটি সম্ভাবনার কথা বলা হয়েছে এবং পটুয়াখালীতে এখন ভারী বর্ষণ হচ্ছে। আরেকটি বিষয় যে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে এখনও 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই পটুয়াখালীর আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে, ফলে থেমে থেমে এখানে বৃষ্টি হচ্ছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকেও 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া শুধুমাত্র যে পটুয়াখালী এলাকা নয়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলে বিভিন্ন জেলার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে। এছাড়া যেহেতু এখনো মহাবিপদ সংকেত রয়েছে 4টি সমুদ্র বন্দরে, সেহেতু যারা মাছ ধরেন তাদেরকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সাগরে যেতে নিষেধ করা হয়েছে। তারা যাতে উপকূলের কাছাকাছি থাকেন সেই নির্দেশনা কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন তুমুল বৃষ্টি হচ্ছে এই পটুয়াখালীর কুয়াকাটা এলাকাতে। তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাব আরও কয়েক ঘন্টা থাকবে, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। যদিও এটি দুর্বল হওয়া শুরু করেছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এবং দুর্বল হয়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। পরবর্তীতে এটি স্থলভাগের উপর দিয়ে এটি চলে যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাত 9টার দিকে মূলত ঘূর্ণিঝড় রিমালের যে মূল কেন্দ্র রয়েছে সেই মূল কেন্দ্রটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করে। পরবর্তীতে এটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যায়, ফলে যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে প্রচণ্ড বেগে আঘাত হানে এই ঘূর্ণিঝড় রিমাল। তবে এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। তবে গতকাল সকালে এবং দুপুরে গতকাল সকালে পটুয়াখালীতে এবং দুপুরের দিকে সাতক্ষীরাতে 2 জন মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। এর বাইরে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই। তো মামুন, এই ছিল মূলত আমার কাছে জানতে চাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে, যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত কি পরিমাণ মানুষ গিয়েছে এবং সেখানে তারা কেমন আছে? মামুন, গতকাল সন্ধ্যার দিকেও আমি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি এবং সেখানে দেখা গেছে যে অধিকাংশ মানুষই কিন্তু আশ্রয় কেন্দ্রে তখন পর্যন্ত যাননি। তবে যারা আশ্রয় কেন্দ্রে এসেছিলেন তারা বলেছেন যে
এর আগে যারা আশ্রয়কেন্দ্রে এসেছিলেন তারা বলছিলেন যে তাদের যে আরও আত্মীয় স্বজন আছে, ঘূর্ণিঝড় যখন প্রচণ্ড বেগে আঘাত হানবে তখনই মূলত তাদের অন্য অনেকেই আসবেন আশ্রয় কেন্দ্রে। তবে যেহেতু রাত থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখনও ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে আমরা সে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তবে একটি সুখবর হচ্ছে হলো এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে রেমালের কারণে অর্থাৎ রাত 9টার পর থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর এই পটুয়াখালীতে আমরা পাইনি। তবে ভোলাতে একজন মারা গিয়েছে বলে সেটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে এখন পর্যন্ত সাতক্ষীরাতে একজন, ভোলাতে একজন এবং পটুয়াখালীতে একজন মারা গিয়েছে, এতটুকু নিশ্চিত হওয়া গেছে। আরেকটি বিষয় যে এই পটুয়াখালী যে নিম্নাঞ্চল রয়েছে যেগুলো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্লাবিত হচ্ছে, সেখানেও কিন্তু পৌঁছাতে কিছু বেগ পেতে হচ্ছে আমাদের, কারণ এখনও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া যেহেতু বেড়িবাঁধ ভেঙে গেছে, হাঁটু পানি, কোথাও কোমর পানি, তো সেই কারণে মূলত সেখানে যেতে একটু বেগ পেতে হচ্ছে। তবে হয়তোবা আমরা পরবর্তী সংবাদে মামুন আপনাদের জানাতে পারবো যে ওই নিম্নাঞ্চলের এলাকা যেখানে প্লাবিত হচ্ছে সেখানকার অবস্থা কি অবস্থাতে রয়েছে, সেখানে আদৌ ত্রাণ পৌঁছেছে কিনা, অথবা ত্রাণ পৌঁছাতে কত সময় লাগবে, অথবা ওখানকার যারা নিম্নাঞ্চলে বসবাস করছেন, যারা পানিবন্দী হয়ে গেছেন, তারা কি অবস্থাতে আছেন, সেটি যখন আমরা জানতে পারবো তখন হয়তোবা আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তবে এখন পর্যন্ত কিন্তু পটুয়াখালী যে নিম্নাঞ্চল রয়েছে সেই জায়গায় আমরা এখনো যেতে পারিনি, কারণ কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে। তো সর্বশেষ তথ্য যেটি হচ্ছে হলো মামুন, ঘূর্ণিঝড় রিমাল প্রচণ্ড ঘূর্ণিঝড় থেকে ধীরে ধীরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। মূলত এই ছিল সর্বশেষ তথ্য মামুন আমার কাছে। প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী কুয়াকাটা থেকে এবার যেতে চাই আমরা মাদারীপুরে সহকর্মী সাগর হোসেন তামিমের কাছে। তামিম, মাদারীপুরের প্রভাব কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন? আসলে মামুন, এই যে রাত 1টা থেকেই কিন্তু ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটি কিন্তু মাদারীপুরে পড়তে শুরু করে। আসলে রাতের পরে যে সকালেও কিন্তু প্রচণ্ড বেগের যে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। মাদারীপুরে এই মুহূর্তে কিন্তু বেশ ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, মাদারীপুরে এই মুহূর্তে 65 কিলোমিটার ঘন্টায় যে বেগ বাতাসের সেটি প্রবাহিত হচ্ছে এবং বেশ খানিকটা বৃষ্টি হচ্ছে, যে কারণে মাদারীপুরের এই যে জনপদে বিভিন্ন জায়গায় কিন্তু পুরো জেলাতেই এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং এই ঘূর্ণিঝড় রিমালের ফলে কিন্তু নিম্ন অঞ্চল, বিশেষ করে মাদারীপুরের যে শিবচর চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু অনেক জায়গায়, যেটি পদ্মা নদী বেষ্টিত, সেখানে চরজানাজাত, কাঁঠালবাড়ি এবং দত্তপাড়া এই বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি, ভারী বর্ষণের ফলে অনেকটাই সেখানে পানি জমে গিয়েছে এবং অনেক ঘর বাড়িতেও কিন্তু পানি উঠছে বলে আমাকে বিভিন্ন এলাকা থেকে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যে কারণে আসলে বিভিন্ন অঞ্চলে অনেক যে ছোট ঘর বাড়ি রয়েছে অনেকের বিধ্বস্ত হওয়ার খবর আমরা পেয়েছি। 2টি ঘর এরই মধ্যে বিভিন্ন এলাকায় ধসে পড়েছে এবং অন্য জায়গায় কিন্তু ছোট বড় যে গাছপালা সেটাও কিন্তু অনেক জায়গায় ভেঙে গিয়েছে। তবে বড় ধরনের যে দুর্ঘটনা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা শুনিনি, অর্থাৎ কোনো হতাহতের খবর আমাদের কাছে নেই। তবে বৃষ্টি এবং এই ঝড়ো হওয়ার ফলে কিন্তু জনজীবন একেবারে স্থবিরতা নেমে আসছে এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। তারা কিন্তু অনেকেই ঘর বন্ধ হয়ে রয়েছে এবং অনেকেই এই বৃষ্টি এবং ঝড়ো হওয়ার কারণে যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের ফলে কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ সেটিও তারা করতে পারছে না এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে রাজধানীর যে মধ্য অঞ্চল বলি, এই বিশেষ করে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর এবং রাজবাড়ী, এই যে মধ্য অঞ্চল, সেখান দিয়ে কিন্তু বর্তমানে এই ঘূর্ণিঝড় রিমাল প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু বাতাস এবং বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আসলে বৃষ্টির কারণে
কিন্তু এই মাঠঘাট বিভিন্ন ফসল, বিশেষ করে মাদারীপুরে যে এখন বর্তমানে বোরো আসলে অনেক জায়গায় বোরো ধান কাটা হয়েছে, তবে কিছু কিছু অঞ্চলে যেগুলো একটু উঁচু অঞ্চল সেখানে কিন্তু বোরো ধান ছিল, সেই বোরো ধানও কিন্তু এই বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টির এবং ঝড়ো হাওয়ার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি অফিস থেকে যেটি বলা হয়েছে যে এইভাবে যদি আরো 4 বা 5 ঘন্টা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি প্রবাহিত হয় তাহলে কিন্তু বোরোর যে ক্ষেতগুলো রয়েছে সেটি পুরোটাই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মাদারীপুরের বিশেষ করে পদ্মা, আড়িয়ালখা, কুমার এবং নির্মকুমার যে নদ নদীগুলো রয়েছে সেখানেও কিন্তু 4 নম্বর মহাবিপদ সংকেত বলা হয়েছে, যে কারণে সেখানে লঞ্চ, ট্রলার এবং ছোট বড় যে নৌযানগুলো রয়েছে সেগুলোকে বলা হয়েছে যেন নির্দিষ্ট স্থানে নোঙর করে রাখতে, এবং সেভাবেই কিন্তু আসলে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জেনেছি এবং এই নৌযানগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় মাদারীপুরের এই যে 5টি উপজেলা এবং 5টি থানা, এই বিভিন্ন অঞ্চলের দিয়ে কিন্তু এখন এই ঘূর্ণিঝড় রিমাল আসলে প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ সেটা অনেকটা নেমে আসছে বলে সাধারণ মানুষ আমাদেরকে বলেছে। এবং এই মুহূর্তে কিন্তু বেশ বাতাস প্রবাহিত হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে পরিস্থিতি কতটা সম্ভব হয়, এখন কিন্তু বৃষ্টির সাথে এবং খানিকটা ঝড়ো হাওয়াও বয়ে যাচ্ছে, তবে একটু বৃষ্টির পরিমাণ এখন কিছুটা কমেছে, তবে সেটি খুব বেশি নয়, অর্থাৎ থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষ সহ অন্যান্যরা আসলে ঘর বন্দী হয়ে রয়েছে। এবং এভাবে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে এই মধ্য অঞ্চল, বিশেষ করে মাদারীপুর, এই শরীয়তপুর সহ যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু এই বৃষ্টি এবং ঝড়ো হাওয়া আরো 2 থেকে 3 ঘন্টা থাকতে পারে বলে আমাদেরকে বলেছে। তো এখন মোটামুটি আবহাওয়া, বৃষ্টিটা মোটামুটি হচ্ছে এবং ঝড়ো হাওয়া মোটামুটি বয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে আসলে এই ছিল মাদারীপুরের রিমালের সর্বশেষ সার্বিক অবস্থা। তো এই ছিল আমার কাছে। মামুন। জি তামিম, ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে যুক্ত হচ্ছি সহকর্মী সজল শাইখের সঙ্গে। রাজধানীর আগারগাঁও থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। রাজধানীতে সজল, সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং কর্মজীবী মানুষের চলাচলে এটি কতটা বাধার সৃষ্টি করেছে? মামুন, ভোর রাত থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাব রাজধানীতেও পড়েছে। আমরা এর আগের সংবাদেও যেটি দেখিয়েছি যে রাজধানী জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ছিল, সেই বৃষ্টি কিন্তু এখনও অব্যাহত আছে। কখনো কখনো ভারী বর্ষণও আমরা লক্ষ্য করছি। আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আমরা দেখার চেষ্টা করেছি আসলে বৃষ্টির কারণে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চোখে পড়ছে। আমরা যেটি দেখছি যে কর্মজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু জীবিকার তাগিদেই বাসা থেকে বের হচ্ছে এবং বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু তারা বৃষ্টির সম্মুখীন হচ্ছে। আরেকটি বিষয় যে বৃষ্টি কিন্তু থেমে থেমে আসছে, কখনো কখনো ভারী বর্ষণ, আবার কখনো বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে সাথে কিন্তু প্রচণ্ড বাতাস রয়েছে, সেই বাতাসেও কিন্তু এক ধরনের ভোগান্তি হচ্ছে। মানুষ কিন্তু এই ভোগান্তি উপেক্ষা করেই কিন্তু তারা তাদের কর্মস্থলে যাচ্ছে, তারা তাদের যেই জীবিকার প্রয়োজন সেই প্রয়োজন মেটাচ্ছে। এছাড়া রাস্তায় কিন্তু বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমেছে, রাস্তার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু বাড়তি ভোগান্তি যোগ করেছে। সেই সাথে কিন্তু কোথাও কোথাও যানজটেরও আমরা লক্ষ্য করেছি, কোথাও কোথাও যানজট সৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে, যে ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এছাড়া কিন্তু রাজধানী জুড়েই কিন্তু সকাল থেকে বৃষ্টি রয়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু সারা দেশেই কোথাও না কোথাও সব জায়গাতেই বৃষ্টি হবে, কোথাও ভারী বর্ষণ, কোথাও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। সেই সাথে কিন্তু রাজধানী জুড়ে কিন্তু আজকে এবং আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকালকেও কিন্তু বৃষ্টি থাকবে এমনটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে গতকালকে। তবে আজকে
আবহাওয়া অফিস এখনও কিন্তু আমাদের ব্রিফ করেনি, সেটি 10টা কিংবা 10:30 নাগাদ আমাদের সেই ব্রিফ করার কথা রয়েছে। এছাড়া কিন্তু জানেন যে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু সারা দেশেই মোটামুটি প্রভাব পড়েছে, বিশেষ করে বৃষ্টি সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বর্ষণের কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করছি। বৃষ্টির ফলে কিন্তু এক ধরনের ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, অর্থাৎ খেটে খাওয়া মানুষের। সেই মানুষ কিন্তু তাদের কর্মস্থলে অনেকে কিন্তু যেতে পারছে না। মামুন, ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে রাজধানী ঢাকা থেকে। পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব মামুন। জি, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরব। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল শাইখ। তিনি জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে কী কী ধরনের প্রভাব পড়েছে আমাদের সঙ্গে, সেই খবর জানাতে যুক্ত হয়েছিলেন তিনি ভোলা থেকে। দর্শক, আমরা সকাল থেকে চেষ্টা করছি, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ঘূর্ণিঝড় রিমালে কী কী প্রভাব পড়েছে সেই বিষয়গুলো আমাদের জানাচ্ছিলেন। এরই মধ্যে আমরা দেশের বিভিন্ন জেলায় 3 জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে পটুয়াখালীতে মারা গেছেন একজন এবং সবশেষ ভোলা থেকে একজনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এ বিষয়ে সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা আবারও চেষ্টা করছি আরও অঞ্চল থেকে, বিশেষ করে উপকূলীয় এলাকা যেগুলো আছে সেখান থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করার, সেখানকার সবশেষ পরিস্থিতি তৈরি করে দেওয়ার। আবারও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানাবো। এই পর্যায়ে ভোলা থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আদিল হোসেন তপু। ভোলা, এর মধ্যে আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া আর কোনো হতাহতের খবর আছে কিনা একটু জানাবেন। আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে প্রাণ প্রকৃতির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। মামুন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলায় কিন্তু এই মুহূর্তে এর প্রভাব এখন পর্যন্ত বহমান রয়েছে। সকাল থেকে আমরা যেটা দেখেছি, মেঘনার পানি কিন্তু বিপদসীমার 1 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং থেকে থেকে কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে উপকূলের মানুষ কিন্তু এখনো আতঙ্কিত রয়েছে। আজ ভোর রাতের দিকে কিন্তু ভোলার লালমোহনে কিন্তু একজন মহিলা, চর উমেদে একজন মহিলা মারা গিয়েছেন, এটি নিশ্চিত করেছেন প্রশাসন। এবং এছাড়াও কিন্তু ভোলার যে বিচ্ছিন্ন অঞ্চলগুলো রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু পানিবন্দী রয়েছে। ঢালচর, পাতিলা থেকে শুরু করে চর কুকরি মুক্তি এসব জায়গায় নিম্ন অঞ্চলগুলো সেগুলো কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। এবং যদি ঘরদুয়ারের কথা বলি, মনপুরাতে বেশ কিছু ঘরদুয়ার কিন্তু বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে গতকাল রাতে প্রায় 53,000-এর মতো মানুষজনকে আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের খাদ্য সহায়তা দিয়েছে। কিছু জায়গায় বেড়িবাঁধে পানির এত তীব্র চাপের কারণে বেড়িবাঁধ কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত কথা আমরা শুনেছি। তবে বান ইউনিয়ন বলেছে এইসব বেড়িবাঁধগুলো তারা মনিটরিং এ রেখেছেন, যদি ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবেন। এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু পশুগুলো চরাঞ্চলে সেগুলো কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রকে বলা হয়েছে যে যেহেতু সামনে কোরবানি, সেই ক্ষেত্রে পশুগুলোকে যেন অবশ্যই নিরাপদে নিয়ে আসে। সেই ক্ষেত্রে মজিবগুলোতে প্রায় 10,000-এর মতো পশু আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে ভোলায় ক্ষতিগ্রস্ত তালিকা প্রশাসনের পক্ষ থেকে করছে। যদি সম্পূর্ণ হয় তখন জানা যাবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। মামুন, এই ছিল ভোলা থেকে। জি তপু, ধন্যবাদ আপনাকে। আমরা এবার ভোলা থেকে যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে। যুক্ত হয়েছেন সহকর্মী ইভেন মির। ইভেন, যেখানে আছেন সড়কে হাঁটু জল জমে গেছে, নিম্নাঞ্চলগুলোর কি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। মামুন, আসলে শহরের এই অবস্থা বোঝা যাচ্ছে যে উপকূলীয় যে জায়গাগুলো আছে সেগুলোর অবস্থা আসলে কতটা ভয়াবহ। এবং এই যে সকাল থেকে কিন্তু সারা রাতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু আসলে কিছুটা ভারী বৃষ্টি হচ্ছে। এই ভারী বৃষ্টির সাথে কিন্তু পুরো নগরী কিন্তু একেবারে তলিয়ে গেছে। এবং সকাল থেকে যারা অফিসগামী যাত্রী থেকে শুরু করে যারা কিছুটা নিচু এলাকায় থাকে, বিশেষ করে বস্তিতে যারা বসবাস করে, সে মানুষগুলোর কিন্তু আসলে দুর্ভোগ একেবারে সীমানে। পাশাপাশি আমরা পতেঙ্গা পাড়েও কিন্তু আসলে প্রচন্ড যে বাতাস, সে বাতাসের সাথে বৃষ্টি বইছে এবং যার কারণে পুরো নগরীর পাশাপাশি এই যে পতেঙ্গা সমুদ্র পাড় সবগুলোতে কিন্তু আসলে যেখানে আমাদের চোখ যাচ্ছে সেখানে কিন্তু হাঁটু, কোমর এবং অনেক জায়গায় বুক পরিমাণ পানি আসলে জমে আছে। পাশাপাশি বৃষ্টি এবং এর সাথে বাতাস সবকিছু মিলে রাস্তায় চলাচলও আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যেহেতু বিদ্যুতের তার পাশাপাশি যে কোনো সময় যে কোনো কিছু আসলে উড়ে
ছড়িয়ে আসছে চারপাশ থেকে। যার এই যে এই দুর্ভোগ এটি কিন্তু শেষ রাত থেকে মূলত শুরু হয়েছে এবং এই যে এমনিতেই চট্টগ্রামে কিন্তু আসলে সামান্য বৃষ্টি হলে পানি জমে, তার মধ্যে যেহেতু গতকাল রাত থেকে টানা বর্ষণ এবং আবহাওয়া অধিদপ্তরে কিন্তু আসলে এমনটি আসলে পূর্বাভাস দিয়েছিল যে রিমালের প্রভাবে কিন্তু টানা বৃষ্টি হবে। সেই টানা বৃষ্টির আমরা যে প্রস্তুতি আসলে সেভাবে দেখিনি এবং যে রাস্তা থেকে পানি অনেক জায়গায় আটকে আছে, সে পানি নামার কিন্তু আসলে যে ব্যবস্থা, সে ব্যবস্থা করার জন্য সিটি কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, কারো যে কর্মী বাহিনী আমরা কিন্তু তাদেরকে এখন পর্যন্ত মাঠে দেখিনি। এছাড়া কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে পাহাড় ধসের কিন্তু আসলে একটি চরম আশঙ্কা রয়েছে এবং যে সামান্য বৃষ্টিতে যেখানে পাহাড় ধস হয় সেখানে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। এখন পাহাড়ের চূড়ায় যারা বসবাস করছে তাদেরকে কিন্তু গতকালকে পরশু থেকে কিন্তু সরিয়ে নেওয়ার যে চেষ্টা প্রশাসনের সেটি ছিল এবং অধিকাংশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যারা এখনো ঝুঁকি নিয়ে আছে তারা কিন্তু আসলে যে ঝুঁকি, সে ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় কিন্তু আসলে যারা ঝুঁকি নিয়ে আছেন তাদের প্রাণহানির মতো ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে এবং এখনো কিন্তু সে আশঙ্কা রয়ে গেছে। এবং আমি যদি এখন আছি আমি আগ্রাবাদ এলাকায়, যেখানে আসলে দেখতে পাচ্ছেন যেহেতু একটি বাণিজ্যিক এলাকা, মানুষের যে কষ্ট আসলে দুর্ভোগ সেটির আসলে সীমা নেই। এখানে একটু ভেতরে গেলে কিন্তু আসলে কোমর পরিমাণ পানি এবং সে কোমর পানিতে কিন্তু আসলে মানুষজনকে ভিজে একাকার হয়ে তারপরে কিন্তু যে তাদের অফিস, সে অফিসে যেতে হচ্ছে এবং পুরো নগরীর একই অবস্থা, যেখানে মানুষ বাসা থেকে বের হলেই কিন্তু আসলে পানিতে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি মারিয়ে তারপরে তাদেরকে বাইরে বের হতে হচ্ছে এবং যারা একান্ত বাধ্য না তারা কিন্তু আসলে বের হয়নি। এখানে যে মানুষজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাধ্য, অর্থাৎ জীবিকার তাগিদে তাদেরকে বের হতে হচ্ছে এবং এই দুর্ভোগ কিন্তু আসলে চট্টগ্রামবাসীর সব সময়ের একটু বৃষ্টিতে কিন্তু পানি জমে, সে জায়গায় আসলে এভাবে ভারী বৃষ্টিপাত হবে। সে বৃষ্টিপাতের পর কেন আসলে এভাবে প্রস্তুতি রাখা হয়নি, যেহেতু জলাবদ্ধতা প্রকল্প চলছে, সে প্রকল্পের দোহাই কিন্তু সবসময় প্রতি বছরই আসলে দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ কে দুষছে, সিডিএ সিটি কর্পোরেশনকে দুষছে। দুই সংস্থার এই দোষাদোষিতে কিন্তু আসলে রেশারেশিতে এই নগরবাসীর যে দুর্ভোগ সেটি আসলে যে সমাধান সেটি আটকে আছে এবং এই যে দুর্ভোগ এটি আমি যেহেতু একটু ভালো, এটি বলা চলে যে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর একটি, কিন্তু একটু নিচু এলাকা যেখানে আসলে সেখানে যেহেতু নালা আছে, গর্ত আছে, বেশ অনেকেই কিন্তু আসলে এই যে গর্তে নালায় পড়ে আহত হচ্ছে, নিহতের ঘটনা ঘটেছে এর আগে। কিন্তু এখন যে বৃষ্টি হয়েছে আসলে এই বৃষ্টির এই জলাবদ্ধতা, যেহেতু আবার সকাল 9টার পর থেকে কিন্তু জোয়ারের সময় শুরু হয়েছে এবং জোয়ারের সময় কিন্তু এই পানির নামার আসলে সেভাবে সুযোগ থাকে না এবং যেহেতু জোয়ারের সময় এমনিতেই কিছু কিছু জায়গা তলিয়ে যায়, সেই জায়গাগুলোতে এখন বাড়তি যে বৃষ্টির চাপ, দুটি মিলে কিন্তু আসলে মানুষের আসলে যে দুর্ভোগ সেটি আসলে প্রকাশ করার মতো না এবং যে প্রতিটি মানুষ আসলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাচ্ছে এবং বাচ্চা শিশু থেকে শুরু করে যারা নারী, তারা আমরা দেখিনি, যদিও শিশু এবং নারীদেরকে আমরা এখন পর্যন্ত তেমন একটা বের হতে দেখিনি, তবে তারা বের হলে কিন্তু আসলে এই যে তাদের ঝুঁকি সেটি আরো বেশি এবং পুরুষরা আমরা দেখছি যে অনেকে কোমর পরিমাণ পানি একেবারে ভিজে একাকার হয়ে তারা তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন এবং এই যে রিমালের প্রভাবে বৃষ্টি সেটি কিন্তু আসলে আরো 2-1 দিন অব্যাহত থাকার কথা রয়েছে এবং সে অব্যাহত যদি থাকে আসলে নগরীর যে সংস্থাগুলোর যে পরিকল্পনা, যে প্রস্তুতি, এই দুর্ভোগ আসলে কিভাবে মানুষ মুক্তি পাবে সেটির আসলে এখন পর্যন্ত সমাধান নেই। দুর্ভোগ চলবে। মামুন। ইবেন, ধন্যবাদ আপনাকে। আমরা বন্দরনগরী চট্টগ্রাম থেকে এবার যেতে চাই নোয়াখালীতে, যুক্ত হয়েছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন দেখছেন নোয়াখালীতে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? মামুন, আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কথা যদি বলি, সেটি হচ্ছে গতকাল রাতের 12টার পর থেকে কিন্তু নোয়াখালীর প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি। আমরা যেখানে রয়েছি সুবর্ণচর এবং হাতিয়া, দুটো অংশে আমরা ছিলাম কালকে রাত থেকে এখন পর্যন্ত। সেখানে দেখতে পেয়েছি যে রাতের 12টার পর থেকে কিন্তু বাতাসের তীব্রতা বেড়েছে এবং বৃষ্টি বেড়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সুবর্ণচর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এত বেশি পরিমাণে বাতাস বৃদ্ধি পেয়েছে এবং সাথে বৃষ্টিও রয়েছে। সকাল থেকে কিছুটা থেমে বৃষ্টি এবং বাতাস হয়েছিল, কিন্তু গত আধা ঘন্টার বেশি সময় ধরে কিন্তু টানাই বৃষ্টি এবং বাতাস দুটোই হচ্ছে। আমরা হাতিয়ার যেসব অংশ নদীর একেবারে কূলবর্তী যেগুলো, সেগুলোর বিভিন্ন স্থান থেকে আমরা খবর নিয়েছি যে পানি বেড়েছে, যদিও এখনো পর্যন্ত জোয়ার আসেনি, কিন্তু তারপরেও পানি বেড়েছে। ওখানকার হাতিয়া যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেক বেশি পানি বেড়েছে নদীতে, যদিও এখনো পর্যন্ত জোয়ার আসেনি সেটি বলছে। তবে সবচেয়ে বেশি যে প্রভাবটি পড়েছে সেটি হচ্ছে বিদ্যুতের ফলে, বিদ্যুৎ না থাকার কারণে গতকাল সারা দিন থেকে
থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ না থাকার কারণে দুটি উপজেলা বিশেষ করে সুবর্ণচর এবং হাতিয়ার মানুষের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি আমরা আমাদের যতগুলো ডিভাইস রয়েছে সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখানে ল্যাপটপ থেকে শুরু করে বা মোবাইল ডিভাইস বা অন্যান্য যেসব জিনিস রয়েছে সবগুলোই কিন্তু প্রায় বন্ধ হওয়ার পথে। এটি সবচেয়ে বেশি পীড়াদায়ক ছিল। গতকাল থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ আমরা দেখতে পাইনি যেখানে রয়েছে সেসব জায়গায়। সব মিলিয়ে আসলে এমনিতে বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন স্থানে পানিও কিছু বেড়েছে, অর্থাৎ জলাবদ্ধতা কয়েকটি স্থানে আমরা দেখতে পেয়েছি। অপরদিকে হয়তো দুপুর 12টার পরে যখন নদীতে জোয়ার আসবে তারপরে হয়তো বলা যাবে যে আসলে পানির উচ্চতা কতটুকু বেড়েছে বা নিম্নাঞ্চল বেশি প্লাবিত হবে কিনা সেটি হয়তো 12টার পরে আস্তে আস্তে বলা যাবে। তবে জোয়ার যদি আসে 12টার পরে প্রায় 2টো থেকে 3টা পর্যন্ত সে জোয়ার স্থায়ী থাকতে পারে। এরপরে হয়তো জোয়ারের যখন ভাটা পড়বে তখন হয়তো কিছুটা কমতে পারে, এটি বলেছে এখানকার যারা লোকাল প্রশাসন রয়েছে তারা বলছে। তবে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে জনপ্রতিনিধিরা রয়েছে গতকালকের মতোই কিন্তু এখানে তারা প্রত্যেক সময়ে নিয়মিতভাবে তারা কিন্তু স্থানীয় লোকজনদেরকে বলছে আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য, কিন্তু স্থানীয় লোকজনরা আশ্রয়ণ কেন্দ্রে যাচ্ছে না, বরঞ্চ আশপাশে যত দোকানপাট রয়েছে সেগুলো খোলা রয়েছে। রাতের 12টা-1টা পর্যন্ত গতকালকে আমরা দেখেছি দোকানপাট খোলা ছিল, মানুষ আসলে আশ্রয়ণ কেন্দ্রে যায়নি। সব মিলিয়ে আসলে এখানে বৃষ্টি এবং বাতাস সব দুটোই কিন্তু একসঙ্গে বেড়েছে। মামুন। সুমন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে এবার যেতে চাই আমরা বরিশালে। যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, ক্রমশ দুর্বল হচ্ছে এবং স্থলভাগ অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। যদিও দেখতে পাচ্ছি আপনার পেছনে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এবং প্রভাব কেমন দেখছেন? হ্যাঁ মামুন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল রাত থেকে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে এবং তার সাথে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া যেটি সেটি বইছে। বরিশালের আবহাওয়া অধিদপ্তরের মতে সকাল 9টা পর্যন্ত 59.1 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এবং এর সাথে পানি উন্নয়ন বোর্ডের যদি তথ্য দিই সেখানে সকাল 9:45 পর্যন্ত স্বাভাবিকের বরিশালের কীর্তনখোলা নদীর যে বিপদ সীমা রয়েছে 2.14 মিটার, সেইখানে 2.52 মিটার পর্যন্ত পানি বৃদ্ধি হয়েছে। অর্থাৎ স্বাভাবিকের যে পানি সেই পানির থেকে কিন্তু প্রায় 2.5 মিটার পর্যন্ত জোয়ারের পানি থেকে 2.5 মিটার পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে একদিকে কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি আরেকদিকে মুষলধারায় বৃষ্টি, এই দুই পানি বৃদ্ধির কারণে কিন্তু বরিশালের নগরীর অধিকাংশ সড়ক এবং খালগুলো যেগুলো সেগুলো পানিতে তলিয়ে গিয়েছে এবং অধিকাংশ সড়ক কিন্তু এখন পানিতে তলিয়ে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি যে সেটি হচ্ছে বরিশাল নগরীর রূপাতলী এলাকাতে দেয়াল ধসে ভোর রাতের দিকে 2 হোটেল শ্রমিকের মৃত্যু ঘটেছে এবং একজন আহত হয়েছে গুরুতর, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এবং এই ছিল আমাদের কাছে। এবং এর সাথে যদি বরিশাল বিভাগের তথ্যের কিছুটা বলি সেটি হচ্ছে যে বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে বরগুনা এবং পটুয়াখালী এলাকার, সেইখানে কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাকে একটি তথ্যচিত্র যদি এরকম দেই যে বিশেষ করে ঘূর্ণিঝড় যখন অতিবাহিত হচ্ছিল সেই সময়কার কিন্তু বিশেষ করে বরিশাল শহরে জোয়ারের পানি ঢুকে যায় এবং বিভাগের বিভিন্ন এলাকায় কিন্তু পানি ঢুকে যায় এবং বরিশাল সদর উপজেলার চট্টগ্রাম ইউনিয়নে সেখানে কাঁচা রাস্তা কিছুটা ভেঙে গেছে বলে আমরা খবর পেয়েছি এবং পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে নতুন নতুন এলাকা যেগুলো রয়েছে সেগুলো তলিয়ে গেছে। এবং একটি বিষয় যে কীর্তনখোলা নদী ছাড়াও দক্ষিণাঞ্চলে যে নদীগুলো রয়েছে বিশেষ করে মেঘনা সংলগ্ন যে নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশি পানি বৃদ্ধি পেয়েছে। তবে বরিশাল জেলায় এখন পর্যন্ত বেড়ি বাঁধ ভেঙেছে এমন তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত কেউ দেয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখান থেকেও তারা এখন পর্যন্ত নিশ্চিত করেনি, বা স্থানীয়ভাবে আমরা বিভিন্ন এলাকার মানুষজনের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছে যে জোয়ারের পানি ঢুকেছে। অনেক জায়গায় আসলে বেড়ি বাঁধ নেই, যেমন মনে করেন বাকেরগঞ্জের নিয়ামতি এলাকায় বেড়িবাঁধ নেই, সেখান থেকে কিন্তু অনায়াসেই পানি ঢুকছে এবং ফসলি জমি এবং মানুষের ঘরবাড়ির সামনা উঠান টুঠান এগুলো কিন্তু ডুবিয়ে পানিতে তলিয়ে গেছে। তো এখন পানি নামার যে বিষয়টি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আরও ঘন্টা 2 হয়তো সময় লাগতে পারে। এরপরে ঝোড়ো বাতাসের পরে বৃষ্টি হলে হয়তো পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে এবং জোয়ারের পানি যেহেতু কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিছুক্ষণ পরে এই পানিটাও এর সাথে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এর আগে আমাদেরকে জানানো হয়েছিল জি যে রানা, ধন্যবাদ আপনাকে। সহকর্মী কাওসার হোসেন রানা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে বরিশাল থেকে, এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।